জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রিসার্চের একটা খুবই জরুরি বিষয় নিয়ে, আর সেটা হলো স্যাম্পল আর স্যাম্পলিং। আচ্ছা, একটা মজার জিনিস ভাবুন তো। ধরুন এক হাঁড়ি ভাত রান্না হচ্ছে। এখন পুরো ভাতটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না সেটা আমরা কি করে বুঝি? একদম ঠিক। আমরা কি করি, এক দুটো দানা তুলে টিপে দেখি, তাই না? গবেষণার স্যাম্পলিং জিনিসটাও কিন্তু ঠিক এইরকমই একটা ব্যাপার। ওই যে পুরো হাঁড়ি ভাত, ওটা হলো আমাদের গবেষণার পপুলেশন বা সমগ্রক, আর যে একটা দানা আমরা পরীক্ষা করলাম সেটাই হলো আমাদের স্যাম্পল বা নমুনা। তাহলে স্যাম্পলিং বা নমুনায়ন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা সায়েন্টিফিক মেথড। এই পদ্ধতিতে আমরা একটা বিশাল গ্রুপ বা জনগোষ্ঠীর ভেতর থেকে তাদের প্রতিনিধিত্ব করে এমন একটা ছোট অংশকে বেছে নিই। কেন? যাতে ওই ছোট অংশটাকে স্টাডি করেই আমরা পুরো গ্রুপটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই। ঠিক যেমন ওই এক দানা ভাত আমাদের পুরো হাড়ির খবর বলে দেয়। তো চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যায়, দেখি রিসার্চ বা গবেষণার দুনিয়ায় এই আইডিয়াটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, স্যাম্পলিং ব্যাপারটা অনেকটা দক্ষতা আর নির্ভুলতার মধ্যে একটা ব্যালেন্স করার মতো। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি? এটা আমাদের সময় বাঁচায়, টাকাও বাঁচায়। কিন্তু একটা মাইনাস পয়েন্টও আছে। মাঝে মাঝে ফলাফলে একটু পক্ষপাতিত্ব বা বায়াস চলে আসার একটা রিস্ক কিন্তু থেকেই যায়। ওকে, এখন আমরা রিসার্চের কিছু খুব কমন কিন্তু জরুরি টার্মস বা পরিভাষা জেনে নেব। এগুলো ঠিকঠাক না বুঝলে কিন্তু এগোতে মুশকিল হবে। চলুন একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমাদের গবেষণার টপিক হলো বাংলাদেশের সমস্ত স্কুল ছাত্রছাত্রীরা দিনে কতটা সময় পড়াশোনা করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের পপুলেশন বা সমগ্র কারা? ঠিক, বাংলাদেশের সমস্ত স্কুল ছাত্রছাত্রী। এবার এদের সবার নামের একটা কমপ্লিট লিস্ট যদি আমাদের কাছে থাকে, সেটাকে আমরা বলবো স্যাম্পলিং ফ্রেম। এখন এই বিশাল লিস্ট থেকে আমরা গবেষণার জন্য যে কয়েকজনকে বেছে নেব, তারাই হলো আমাদের স্যাম্পল বা নমুনা। এবার ধরুন পুরো দেশের সব ছাত্রছাত্রীর গড় পড়ার সময় হলো দিনে 2 ঘন্টা। এই যে আসল গড়, এটাকে বলে প্যারামিটার। আর আমরা আমাদের স্যাম্পল থেকে যে গড় সময়টা পেলাম, ধরা যাক সেটা 2.1 ঘন্টা। এটাকে আমরা বলবো স্ট্যাটিস্টিক। স্যাম্পলিং করার কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আছে। এগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। চলুন প্রথমে কথা বলা যাক প্রথম ভাগটা নিয়ে। এর নাম হলো প্রবাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনা নমুনায়ন। এর সবচেয়ে বড় কথাটাই হলো এখানে পপুলেশনের প্রত্যেকের স্যাম্পেলে আসার একটা সমান সুযোগ থাকে, মানে কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হয় না। এই যে আমাদের রোডম্যাপটা দেখছেন, সেই অনুযায়ী আমরা এখন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ভেতরে ঢুকব। এর মূল ভিত্তি হল র্যান্ডম সিলেকশন বা দৈব চয়ন। এই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে সবচেয়ে সহজ আর বেসিক পদ্ধতিটার নাম হল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ভাবুন তো, এটা একদম লটারি জেতার মতো ব্যাপার। একটা বাক্সে সবার নাম রেখে না দেখে কয়েকটা নাম তুলে নেওয়া হলো। এখানে যেমন সবার জেতার চান্স সমান, ঠিক তেমনি এই পদ্ধতিতে পপুলেশনের প্রত্যেকের স্যাম্পেলে আসার চান্সও একদম সমান। এর ভালো দিকটা হলো এটা পুরোপুরি বায়াস ফ্রি বা পক্ষপাতহীন। কিন্তু সমস্যাও আছে। একটা বিশাল পপুলেশনের সবার নাম দিয়ে লিস্ট বানানোটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। আচ্ছা, এর পরের পদ্ধতিটা আরও ইন্টারেস্টিং। এটার নাম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বা স্তরভিত্তিক নমুনায়ন। এখানে আমরা কি করি? প্রথমে পুরো পপুলেশনটাকে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে ছোট ছোট গ্রুপ বা স্ট্রাটাতে ভাগ করে নিই। তারপর প্রত্যেকটা গ্রুপ থেকে র্যান্ডমলি স্যাম্পল নিই। যেমন ধরুন একটা স্কুলের ছাত্রছাত্রীদের উপর সার্ভে করতে হবে। আমরা প্রথমে সবাইকে ছেলে আর মেয়ে এই দুটো গ্রুপে ভাগ করলাম। তারপর ছেলেদের গ্রুপ থেকে র্যান্ডমলি কয়েকজনকে নিলাম, আবার মেয়েদের গ্রুপ থেকেও র্যান্ডমলি কয়েকজনকে নিলাম। এতে কি হলো? ছেলে মেয়ে দুই দলেরই মতামতটা আমরা নিশ্চিত করতে পারলাম। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে র্যান্ডমলি বা দৈব চয়নের মধ্যে কাউকে বাছাবাছি করার মধ্যেও কি কোনো সিস্টেম বা নিয়ম থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। আর সেই পদ্ধতিটার নামই হল সিস্টেম্যাটিক স্যাম্পলিং। ব্যাপারটা খুব মজার। এখানে আমরা প্রথমে লিস্ট থেকে র্যান্ডমলি একটা স্টার্টিং পয়েন্ট বেছে নিই। তারপর একটা নির্দিষ্ট ব্যবধান পরপর, যেমন প্রতি 10 নম্বর বা প্রতি 20 নম্বর জনকে স্যাম্পলে নিয়ে নিই। এটা খুব সহজ আর তাড়াতাড়ি করা যায়। কিন্তু একটা বিপদও আছে। ধরুন লিস্টটাতে যদি কোনো গোপন প্যাটার্ন লুকিয়ে থাকে, যেমন প্রতি 10 নম্বর বাড়িটাই একটা কর্নারের বাড়ি, আর আমরাও যদি প্রতি 10 নম্বর বাড়িকেই স্যাম্পলে নিই, তাহলে আমাদের স্যাম্পলটা কিন্তু আর পুরো এলাকার প্রতিনিধিত্ব করবে না, তাই না? এরপর আসছে ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন। এটা আরও অন্যরকম।
এখানে আমরা আলাদা আলাদা মানুষকে সিলেক্ট করি না, বরং পুরো একটা গ্রুপ বা ক্লাস্টারকে র্যান্ডমলি সিলেক্ট করি। যেমন একটা শহরের উপর সার্ভে করতে গিয়ে আমরা হয়তো কয়েকটা পাড়া বা কয়েকটা স্কুলকে র্যান্ডমলি বেছে নিলাম। তারপর ওই বেছে নেওয়া পাড়া বা স্কুলে সবার উপর সার্ভেটা করলাম। ভৌগোলিকভাবে এটা খুব সুবিধাজনক আর খরচও কমায়, কিন্তু এতে ভুলের সম্ভাবনা বা এরার কিন্তু অন্যগুলোর থেকে একটু বেশি হতে পারে। তো এতক্ষণ আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে কথা বললাম। এবার চলুন দ্বিতীয় ভাগে যাওয়া যাক। এটার নাম হল নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নাম শুনেই হয়তো আন্দাজ করতে পারছেন, এখানে সবার জন্যে সমান সুযোগের কোনো ব্যাপার নেই। এখানে গবেষকের সুবিধা বা রিসার্চের নির্দিষ্ট উদ্দেশ্যটাই আসল কথা। চলুন আমাদের রোড ম্যাপে আরেকবার চোখ বোলানো যাক। এবার আমাদের ফোকাস নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের উপর, যেখানে সিলেকশনটা মোটেও র্যান্ডম নয়। এই ভাগের একটা খুব কমন মেথড হলো পারপোসিভ স্যাম্পলিং। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা পারপাস নিয়ে স্যাম্পল বাছাই করা হয়। মানে গবেষক তার নিজের বিচার বুদ্ধি দিয়ে এমন লোকদেরই বেছে নেন যারা তার গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত। যেমন ধরুন, যদি আর্সেনিক দূষণ নিয়ে গবেষণা করা হয়, তাহলে তো শুধু যারা আর্সেনিক দ্বারা আক্রান্ত তাদেরকেই বেছে নেওয়া হবে, তাই না? এর সুবিধা হলো এটা একেবারে টার্গেটেড, কিন্তু সবচেয়ে বড় রিস্ক হলো এখানে গবেষকের ব্যক্তিগত পছন্দের বা বায়সের একটা বিশাল সুযোগ থেকে যায়। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আরও দুটো খুব পরিচিত পদ্ধতি হল কনভিনিয়েন্স স্যাম্পলিং আর কোটা স্যাম্পলিং। কনভিনিয়েন্স মানে কি? সুবিধা। মানে গবেষক তার সুবিধার জন্য হাতের কাছে যাকে পান তাকেই স্যাম্পলে নিয়ে নেন। এটা খুবই ফাস্ট একটা উপায়, কিন্তু বলাই বাহুল্য এটা মারাত্মক বায়াসড হতে পারে। আর কোটা স্যাম্পলিংয়ে গবেষক বিভিন্ন গ্রুপের জন্য একটা কোটা বা সংখ্যা ঠিক করে নেন এবং সেই সংখ্যা পূরণ করার চেষ্টা করেন। এটা কনভিনিয়েন্সের থেকে একটু ভালো, কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক বলা চলে না। বাবা, এতগুলো পদ্ধতি! তাহলে প্রশ্ন হল, কোনটা কখন ব্যবহার করব? চলুন এবার ফাইনাল রাউন্ডে কয়েকটা পদ্ধতির মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। ব্যাপারটা আসলে খুবই সহজ। আপনার পপুলেশন যদি মোটামুটি একই রকমের হয়, মানে খুব বেশি ভাগাভাগি না থাকে, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করাই ভালো। কিন্তু যদি পপুলেশনের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্যের অনেকগুলো ছোট ছোট গ্রুপ থাকে, তখন কিন্তু স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ব্যবহার না করলে চলবে না, ওটাই সেরা। তাহলে স্ট্র্যাটিফাইড আর ক্লাস্টারের মধ্যে কোনটা বাঁচব? দেখুন, যদি আপনার কাছে ডেটার অ্যাকিউরেসি বা নির্ভুলতা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়, তাহলে চোখ বন্ধ করে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ব্যবহার করুন। আর যদি আপনার কাছে সময়, টাকা আর ভৌগোলিক সুবিধাটা বড় ফ্যাক্টর হয়, তাহলে ক্লাস্টার স্যাম্পলিং বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? প্রথমত, স্যাম্পলিং আমাদের একটা ছোট অংশকে দেখে একটা বিশাল জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। দ্বিতীয়ত, যদি বায়াস বা পক্ষপাত কমানোর কথা ভাবেন, তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের কোনো বিকল্প নেই, কারণ এটা র্যান্ডম। তৃতীয়ত, নন প্রবাবিলিটি স্যাম্পলিং অনেক ফাস্ট আর সহজ, কিন্তু সায়েন্টিফিক দিক থেকে একটু দুর্বল। আর ফাইনালি, কোন মেথডটা বেস্ট সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার গবেষণার লক্ষ্য, আপনার হাতে থাকা সময় আর আপনার বাজেটের ওপর। আচ্ছা, এবার আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। ধরুন, আপনাকে বলা হলো আপনার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কোন ধরনের গান সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা খুঁজে বের করতে। বলুন তো, আপনি কোন স্যাম্পলিং মেথডটা ব্যবহার করতেন আর কেন? আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও ইন্টারেস্টিং শিক্ষামূলক বিষয় নিয়ে জানতে জিও একাডেমিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের আলোচনায়।